নানা জল্পনা কল্পনার পর নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রক্তাক্ত এক বিপ্লবের ফল হিসেবে এই দলটি গঠিত হতে যাচ্ছে। তাই সবার প্রত্যাশা হচ্ছে দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরির পাশাপাশি গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে দলটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন রাজনৈতিক দল কি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে পারবে? এ নিয়ে নানা সমীকরণ চলছে, চুলচেরা বিশ্লেষণও চলছে। দর্শক, সেসব প্রশ্নের উত্তর নিয়েই এবারের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনই দলটির নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আর সেই নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি, যা আমাদের সবারই জানা। তবে দলের নির্বাচনী প্রতীক কী হবে সেটি এখনও অপ্রকাশিত রাখা হতে পারে বলে গণমাধ্যম সূত্র বলছে। বেশ কিছুটা সময় বিলম্ব হলেও শেষ পর্যন্ত এই মাসের শেষ দিনে নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে। ঠিক এই মুহূর্তে নতুন একটি দলের আত্মপ্রকাশ দেশের রাজনীতির জন্য জরুরি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গণবিপ্লবের মুখে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আশা জাগাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। আমরা যদি বাংলা বা সুনির্দিষ্ট করে বললে পূর্ব বাংলার ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে সব সময় দুটি প্রধান দলের উপস্থিতি ছিল রাজনীতিতে। ব্রিটিশ আমলে কংগ্রেস গঠিত হওয়ার পর খুব বেশি দিন দলটি একক রাজত্ব করতে পারেনি। কয়েক বছর পর মুসলিম লীগের রাজনীতিতে চলে আসে। 1947-এ দেশভাগের 2 বছরের মধ্যেই মুসলিম লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয় আওয়ামী মুসলিম লীগ, পরবর্তী সময়ে আওয়ামী লীগ। 1971 সালের স্বাধীনতার পর মুসলিম লীগ বিলুপ্ত হয়ে যায়, আওয়ামী লীগের বিপরীতে দাঁড়িয়ে যায় জাসদ। কিন্তু হঠকারী রাজনীতির জন্য বেশি দিন টিকতে পারেনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলা দলটি। রাজনীতিতে গুরুত্ব হারায় জাসদ। পরবর্তী সময়ে বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় দলে পরিণত হয়। ফলে দেখা যাচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ ও 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, প্রতিটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বা বিপ্লবের পরপরই একটি নতুন দল গঠিত হয়েছে এবং একটি দল রাজনীতিতে গুরুত্ব হারিয়েছে বা বিলুপ্ত হয়েছে। 24-এর বিপ্লবের পর আওয়ামী লীগ পালিয়ে গেছে। আন্তর্জাতিকভাবে গুরুতর মানবতা বিরোধী অপরাধকারী হিসেবে স্বীকৃত পাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন আছে। ইতিহাসের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে এবারে নতুন দল হতে পারে ছাত্রদের দলটি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক গণমাধ্যমে তার একটি লেখায় লিখেছেন, এখন পর্যন্ত ছাত্রদের রাজনীতির দার্শনিক ও আদর্শিক জায়গাটা পরিষ্কার নয়। মুসলিম লীগ মুসলমানের পরিচয়কে সামনে রেখে রাজনীতি করেছে, আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ধরে রাজনীতি করেছে, বিএনপির রাজনীতির মূল ভরকেন্দ্র হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন তারা বলছে সবার আগে বাংলাদেশ, তারও আগে জাসদ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে রাজনীতিতে সবাইকে আকৃষ্ট করেছিল। জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থীরা ধর্মভিত্তিক রাজনীতি করে, বামপন্থীরা মার্কস, লেনিন ও মাও সে তুংয়ের রাজনীতি করে। কিন্তু ছাত্রদের রাজনীতির সুনির্দিষ্ট কোনো আদর্শিক ও দার্শনিক আলাপ এখন পর্যন্ত নজরে পড়েনি। তবে তারা মধ্যপন্থী হতে চান বলে বাজারে কথা আছে। কিন্তু তাদের রাজনৈতিক আচরণে ডানপন্থা চর্চার লক্ষণ দেখা যায় বলে মনে করেন ডক্টর মারুফ মল্লিক। 71 প্রশ্নের উপদেষ্টা মাহফুজ আলম তাদের অবস্থান পরিষ্কার করলেও এই দলে এমন অনেকেই রয়েছেন যারা 71কে 24 দিয়ে আড়াল করতে চান। বিশাল সংখ্যক 71 বিরোধী বা 71 সম্পর্কে বিরূপ মনোভাব সম্পন্ন কর্মীকে নিয়ে তারা রাজনীতিতে কতটা এগিয়ে নিতে পারবেন তা নিয়েও প্রশ্ন তোলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। নতুন দলে কতটা শিবিরের প্রভাবমুক্ত আলোচনা থাকবে, কিংবা দলটি আদৌ মধ্যপন্থী হবে নাকি ডান বা ইসলামপন্থার দিকে ঝুঁকবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। নতুন দল গঠনে মতভেদ ও মতভিন্নতা কর্মীদের মধ্যে থাকবে। গণতান্ত্রিক রীতিনীতিতে এটা খুবই স্বাভাবিক আচরণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকে দেখলেও এ নিয়ে আলোচনা সমালোচনাও কম নেই। শীর্ষ পদগুলোতে কারা থাকবেন এ বিষয়টি পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে দলের যাত্রা শুরুর আগে। পদ নিয়ে দ্বন্দ্ব বিভেদের বিষয় নিয়েও খবর হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলটির শীর্ষ পদে নাহিদ ইসলামে থাকার বিষয়টি এখন চূড়ান্ত। উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার নেতৃত্বে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। এর বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদলে 4 জন নিয়ে নতুন দলের আহ্বায়ক কমিটি হবার কথা জানিয়েছিলেন দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক নেতা। এদিকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যের সংখ্যা হবে 100 থেকে 150 জন। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যের সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 জন করা হতে পারে বলে গণমাধ্যমের বিভিন্ন সূত্রগুলো বলছে। আর এই কমিটি নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি।
আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে। এদিকে জাতীয় নাগরিক কমিটিতে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন। আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, আর নতুন দলে ছাত্র শিবিরের সাবেক নেতাদের অংশের পক্ষ থেকে দ্বিতীয় শীর্ষ পদ দাবি করা হয়। এছাড়াও শিবিরের সাবেক নেতাদের একাংশ জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের কৃতিত্বের কথা উল্লেখ করে ফেসবুকে সম্প্রতি বিভিন্ন পোস্ট দেয়। আক্তারের সমর্থকেরাও আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে পোস্ট দেন। এমন পরিপ্রেক্ষিতে শিবিরের সাবেক নেতাদের সঙ্গে নাগরিক কমিটির নেতৃস্থানীয়দের অনানুষ্ঠানিক আলোচনায় এক ধরনের সমঝোতা হয়। সমঝোতার পর শীর্ষ 4 পদের অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি নতুন করে আরও 2টি নতুন পদ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সৃষ্টি করার সিদ্ধান্ত হয়। সেই সমঝোতার আলোকে শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদকে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার পরিকল্পনা ছিল। রাফি সালমানকেও গুরুত্বপূর্ণ পদ দেয়া নিয়ে আলোচনা ছিল, কিন্তু নাগরিক কমিটির কেউ কেউ শুরু থেকেই আলী আহসান জুনায়েদ ও রাফি সালমানকে গুরুত্বপূর্ণ পদে না রাখার পক্ষে ছিলেন। তাদের কারো কারো যুক্তি ছিল, আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানকে জামাত শিবিরের আন্দোলন বলে প্রচার করে আসছে। সেই জায়গা থেকে কৌশলগত কারণে হলেও শীর্ষ পদগুলোতে শিবিরের সাবেক নেতাদের না রাখাটা ভালো হবে। তবে নাগরিক কমিটির নীতি নির্ধারকদের অনেকে নতুন দলকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য তাদের দলের গুরুত্বপূর্ণ পদে রাখার পক্ষে ছিলেন। সবশেষ চীন সফরের পর আলী আহসান জুনায়েদ ও রাফি সালমানদের নিয়ে জাতীয় নাগরিক কমিটিতে প্রশ্ন তৈরি হয়। ফলে আলী আহসান জুনায়েদকে নতুন দলের শীর্ষ 6 পদের একটিতে রাখা নিয়ে যে আলোচনা ছিল, শেষ পর্যন্ত তাকে সেই পদে রাখা হবে কিনা তা নিয়ে নতুন করে ভাবা হতে পারে। নতুন বন্দোবস্তের কথা বলে ছাত্ররা নতুন দিনের রাজনীতি করতে চান, কিন্তু আদৌ কি তারা নতুন বন্দোবস্ত করতে পারবেন নাকি পুরনো দিনের রাজনীতিতেই ফিরে যাবেন? আপাতত তাদের দল গঠন পূর্ব রাজনীতিতে দেখে মনে হচ্ছে মুখে নতুন বন্দোবস্তের কথা বললেও তারা পুরনো রাজনৈতিক চর্চার অনুসরণই করছেন, দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। এদিকে নতুন দলে যোগ দেওয়ার আগে ছাড়তে হবে আগের পথ, সেটা হোক জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিংবা উপদেষ্টা পরিষদের। সেজন্য দলের নেতৃত্বে আসতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু তা সত্ত্বেও প্রথম থেকেই নতুন দলের বিরুদ্ধে সরকারের আনুকূল্য পাবার অভিযোগ করছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শুরু থেকেই আলোচনায় থাকা নতুন দলটি কিংস পার্টির তকমা পেয়ে বসেছে। তারা যে একেবারেই সরকারের সুবিধা পাচ্ছেন না এটা হঠাৎ করে বলা কঠিন মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বরং ছাত্ররা শুরু থেকেই সরকারের যোগদান না করে রাজনৈতিক দল গঠনে মনোযোগী হতে পারতেন বলে পরামর্শ তাদের। ছাত্রদের নতুন দলকে বিএনপির অনেক নেতা কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছেন। এর জবাবে ছাত্ররা বলেছেন, বিএনপিও তাহলে কিংস পার্টি? কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি গঠন করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন দেশে কোনো রাজনৈতিক দল সক্রিয় ছিল না। এর আগেই সবাই বাকশালে যোগ দিয়ে নিজেদের বিলুপ্তি ঘটিয়েছিল। যদিও বিএনপির প্রতিষ্ঠা নিয়ে এসব বক্তব্যকে একেবারে নাকচ করে দিচ্ছে দলটি। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে বাংলাদেশের আরেক রাজনৈতিক দল জাতীয় পার্টির ক্ষেত্র। তবে 3টি দলের প্রেক্ষাপট ভিন্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত এ ধরনের অভিযোগ নিয়ে নতুন বন্দোবস্তের কথা বললেও চর্চাগত দিক থেকে ছাত্ররা পুরনো দিনের রাজনীতি থেকে কতটা বের হতে পারবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। 5 আগস্টের পরপরই তারা নানাভাবে বিএনপির সমালোচনা ও অহেতুক বিরোধিতার নীতি নিয়েছেন। আর নতুন দল ভোটের রাজনীতিতে কতটা সুবিধা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।